আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। 4 থেকে 5 দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা। 12 রাজনৈতিক দলের সাথে যমুনায় বৈঠক। কয়েকজন ভাড়াটে লোক দিয়ে দেশ পরিচালনা করা যায় না বললেন মির্জা ফখরুল। আগে 1 লাখ টাকা ঘুষ দিতে হলে এখন দিতে হয় 5 লাখ মন্তব্য। বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আরও 1 শিশু ও 1 নারীর মৃত্যু। হাসপাতাল থেকে বাড়ি ফিরল 2 শিশু। মঙ্গলবার সীমিত পরিসরে স্কুল খোলার সিদ্ধান্ত। হাজারো মানুষের অংশগ্রহণ ও সচেতনতার বার্তায় হাতিরঝিলে প্যান্টনিক্স টাইগার রান ঢাকা। বাঘ রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান। এবং যশোর সদরের অটো পার্টস ব্যবসায়ী শখের খামার এখন সফল বাণিজ্যিক উদ্যোগ। কর্মসংস্থানের পাশাপাশি নিরাপদ খাদ্যের সংস্থান। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে থাকছে জাপানে বুনন শিল্প টিকিয়ে রাখতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের খবর। Primacy in build. German technology, Bangladesh's first Thermix rod. Salam Steel Thermax. বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাতারাতি সংস্কার হবে না, সংস্কার হতে হবে একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে। রাজধানীতে এক আলোচনায় তিনি বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন মানুষ বোঝে না। কয়েকজন ভাড়াটে লোক দিয়ে দেশ পরিচালনা করা সম্ভব নয় মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, দেশে দরকার নির্বাচিত সরকার। রাহুল রায় রিপোর্ট। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদের আলোচনায় মূল প্রতিপাদ্য ছিল জুলাই বিপ্লব, প্রত্যাশা ও প্রাপ্তি। আলোচনায় বিএনপি মহাসচিব বর্তমান প্রেক্ষাপট নিয়ে নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরেন। রাতারাতি সম্ভব না। অনেকে মনে করছেন যে কয়েকজন লোক সংস্কার যারা করছে তারা কতগুলো বৈঠক করে আপনার সংস্কারের কথা বিষয় নিয়ে এসে জনগণকে দিয়ে দিলেন আর সংস্কার হয়ে গেল। সেভাবে সংস্কার হয় না। সংস্কার হতে হবে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে। ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। আপনি চাইলেন আর কালকে পুলিশ ঘুষ খাওয়া বন্ধ করে দেবে, এটা মনে করার কোনো কারণ নাই। পিআর পদ্ধতি, নির্বাচন সবকিছুই উঠে আসে বিএনপি মহাসচিবের বক্তব্যে। আমাদের সাধারণ মানুষ তো বোঝেই না যা আনুপাতিক হারের নির্বাচনটা কি। তারা জানে যে একজন ক্যান্ডিডেট দেবে পার্টি, যে ক্যান্ডিডেটের যে মার্কাই হোক, ধানের শীষ অথবা আপনার দানিমল্লা অথবা আপনার পুরা পাতা যাই হোক, সেখানে গিয়ে সে ভোট দেবে, ভোট দিয়ে সে নির্বাচন করবে, তাই না? নির্বাচন না হলে আমি প্রতিনিধি নির্বাচন করবো কি করে? পার্লামেন্টে না গেলে জনগণের শাসনটা প্রতিষ্ঠিত হবে কোত্থেকে? কয়েকজন ব্যক্তিকে দেশ বিদেশ থেকে ভাড়া করে নিয়ে এসে কি দেশ চালানো যায়? মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক দলগুলোর উচিত সাধারণ মানুষের কাছে যাওয়া। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। 4-5 দিনের মধ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করবেন বলে জানিয়েছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে 12টি রাজনৈতিক দলের নেতাদের বৈঠক শেষে একথা জানান তিনি। বৈঠক নিয়ে বিস্তারিত জানাতে সেখানে আছেন রিয়াজ ইসলাম। আমরা সরাসরি যাব তার কাছে। রিয়াজ, বৈঠকের বিষয়ে আপনার কাছে আর কি কি তথ্য রয়েছে? রাইহান, সামির, আমি এই মুহূর্তে রয়েছি যমুনার সামনে। সেখানে প্রধান উপদেষ্টার সঙ্গে মত বিনিময় করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা এসেছিল 12টি রাজনৈতিক দল। তার মধ্যে রয়েছে জাতীয় গণফ্রন্ট, 12 দলীয় জোট এবং
এই নেজাম ইসলামী সহ আরো অনেকগুলি দল, এবং তারা মূলত যেটি সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেটা হচ্ছে নির্বাচন, আইন শৃঙ্খলা পরিস্থিতি, গোপালগঞ্জ পরিস্থিতি এবং মালিকসন পরিস্থিতি নিয়ে আসলে তারা আলোচনা করেছে। এবং সেখানে যে বিষয়টি উঠে এসেছে সেটি হলো প্রধান উপদেষ্টা আগামী 4-5 দিনের মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করতে পারেন বলে আসলে জানিয়েছেন বেশ কয়েকটি রাজনৈতিক দল। এছাড়া আমাদের ববি হাজ্জাজ এনডিএম এর চেয়ারম্যান, তিনি জানিয়েছেন জুলাই সনদ সহ 8টি দফা জানিয়েছেন তিনি। সেখানে তিনি জানিয়েছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাস ও ফ্যাসিবাদ বিরোধী মনিটরিং সেল গঠন করতে হবে। তিনি আরো যে বিষয়গুলো উঠে এসেছে সেটা হচ্ছে আপনার আগামী 7-8 দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণার আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা, এবং গোপালগঞ্জের ঘটনায় কোনো দুর্বলতা আছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখতে বলেছে। এছাড়া জাতিসংঘের মানবাধিকার পরিস্থিতি, মানবাধিকার অফিস বাংলাদেশের স্থাপন নিয়ে আসলে আপত্তি জানিয়েছে রাজনৈতিক দলগুলো। কিছুক্ষণ পর হয়তো এখানে প্রেস ইউনিয়নের পক্ষ থেকে একটি ব্রিফ করা হবে, সেখানে আরো বিস্তারিতভাবে তুলে ধরা হবে। তামিল, রিয়াজ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে তথ্যগুলো জানানোর জন্য। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের কারো কোনো জবাবদিহিতা নেই, এতে দুর্নীতি বেড়েছে বহুগুণ। একজন ব্যবসায়ীর অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, আগে 1 লাখ টাকা ঘুষ দিয়ে যে কাজ করা যেত এখন তা করতে 5 লাখ টাকা লাগে। অর্থনীতিবিদ ডক্টর হোসেন জিল্লুর রহমানের অর্থনীতি, শাসন ও ক্ষমতা নামে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অর্থ উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, ট্রাম্পের শুল্ক বাংলাদেশের জন্য বিপজ্জনক হবে, সরকার এ নিয়ে কি করছে তা জানা যাচ্ছে না। রিজভি নওয়াজের রিপোর্ট। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমানের নতুন বই নিয়ে রাজধানীর সিডাপ মিলনায়তনে আলোচনা। লম্বা বিরতির পর কেন এই বই লেখা প্রেক্ষাপট জানালেন তিনি। 2013 থেকে 2025 কর্তৃত্ববাদী শাসন কিভাবে স্বৈরতন্ত্রে উপনীত হলো এবং নিজেকে মানুষের আকাঙ্ক্ষার বিপরীতে সার্বিকভাবে দাঁড় করালো। স্বৈরতন্ত্রের কাঠামো কিন্তু এই অর্থনীতি, শাসন এবং ক্ষমতা, এই 3 বলয়ের মিথস্ক্রিয়াতেই কিন্তু এই স্বৈরতন্ত্র বিকাশ ঘটেছে, সম্পূর্ণ বিকাশ ঘটেছে। বইটি নিয়ে আলোচকদের মধ্যে ছিলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারা দুজন বিশ্ববিদ্যালয়ের সহপাঠী ও বন্ধু। গতকালই একজন বড় ব্যবসায়ী আমার সঙ্গে দেখা কথা হলো, তিনি বলছেন যে আগে ঘুষ দিতাম 1 লাখ টাকা, এখন দিই 5 লাখ টাকা। এটা আমি জানি না উপদেষ্টা মহোদয় কিভাবে দেখবেন, অন্যভাবে মনে করবেন কিনা, বাট দ্যাটস দ্য ট্রুথ, দ্যাটস দ্য রিয়ালিটি। পুলিশের কোনো পরিবর্তনই হয়, বরঞ্চ তারা আরো সুযোগ নিয়ে, যে একবার বলে যে মিলিটারির কাছে যাও, আরেকবার বলে যে কোর্টে যাও, এভাবে পুলিশ তার দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরা চাচ্ছি দ্রুত রাজনৈতিক তারাই গাইড করবে, তবে রাজনৈতিক তারাই তাদের নিজেদের মধ্যে কিন্তু একটু যে সুশাসন বা ক্ষমতার বিকেন্দ্রীকরণ, এবং সেইখানেও তো আবার অনেক কিছু আছে যেটা আমরা নিজেরা জানি পলিটিক্যাল পার্টি, এটা গভর্নমেন্ট যে সমস্ত ক্রিটিসিজম অ্যাপ্লাই করে রাজনৈতিক দলের মধ্যে একই অবস্থা। অর্থনীতি, শাসন ও ক্ষমতা নামের বইটির প্রকাশক আলোঘর। 10-12 বছর। রিজভি নওয়াজ, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরও 2 জন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা গেছেন। সকালে মাত্র 1 ঘন্টার ব্যবধানে 1 শিশু ও 1 নারীর মৃত্যু হয়। হাসপাতালে চিকিৎসাধীন 36 জনের মধ্যে 13 জনের অবস্থা গুরুতর। আয়ান ও রাফসি নামে 2 শিশুকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। জানাতুল বাকেয়া কেকার রিপোর্ট। মাইলস্টোন স্কুলের 7ম শ্রেণীর শিক্ষার্থী জারিফ আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সকাল 9:10 মৃত্যুর কোলে ঢলে পড়ে। দুপুর 12:30 নাগাদ স্বজনদের কাছে তার মরদেহ বুঝিয়ে দেয় কর্তৃপক্ষ। কিন্তু অনেক ভালো ছেলে ছিল, নিষ্পাপ, আল্লাহ যেন ওর বেহেশত নসিব করুক, আপনারা দোয়া করেন। আসরের পর উত্তরা 12 নম্বর খালপাড় বড় মসজিদে জানাজার নামাজ শেষে 12 নম্বর সেক্টর কবরস্থানে জারিফকে দাফন করা হয়। জারিফের মৃত্যুর 1 ঘন্টার ব্যবধানে মাইলস্টোনের অফিস সহকারী মাসুমা বেগমের মৃত্যু হয়। দুপুর 2টায় মাসুমার মরদেহ তার স্বজনদের বুঝিয়ে দেয়া হয়। উনি আমারে বলছে যে আমি এই বাচ্চা থুইয়া যদি আমি চলে যাইতে পারতাম তাহলে আমি বাইসা যাই পিছন দিয়া, কিন্তু চিন্তা করলাম আমার সন্তান আছে, আরেকজনের সন্তানের চিন্তা ভাবনা করে আমি আর দূরত কোনো দিকে যাই না। মাসুমার মরদেহ ভোলার বোরহানউদ্দিনের কুলারিয়ার নিজ গ্রামে নিয়ে যান স্বজনরা।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীনদের মধ্যে শনিবার 12 বছরের রাফসি এবং আয়ান খান নামের 2 শিশুকে ছেড়ে দেওয়া হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন 36 জন। কিছুটা দুঃসংবাদ আমাদের জন্য যে 2টা রোগীকে আমরা আজকে হারিয়েছি। ক্রিটিক্যাল পেশেন্টের সংখ্যা এই মুহূর্তে 4 জন এবং সিভিয়ার পেশেন্টের সংখ্যা 9 জন। সপ্তাহখানেকের মধ্যে আরও বেশ কয়েকজনকে ছেড়ে দেওয়া যাবে বলে আশা করছে হাসপাতাল কর্তৃপক্ষ। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় বেশিরভাগ শিক্ষার্থী মানসিকভাবে ভেঙে পড়েছে। শিক্ষক, শিক্ষার্থী, স্কুলের কর্মী, অভিভাবকদের আকস্মিক মৃত্যুতে ট্রমার মধ্যে রয়েছে শিশুরা। মানসিক চাপ নিয়ে এখনই ক্লাসে ফিরতে চান না শিক্ষার্থীরা। বিমান ওঠানামার বিপজ্জনক স্থানে স্কুল কেন, এমন প্রশ্ন রেখেছেন সাধারণ মানুষ। সাদি মাহমুদের রিপোর্ট। উত্তরার মাইলস্টোন ক্যাম্পাসে একরাশ শূন্যতা, শোকাচ্ছন্ন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা আর কর্মচারীরা। রোববার শিক্ষা কার্যক্রম শুরুর কথা থাকলেও আরও 2 দিন পিছিয়ে মঙ্গলবার সীমিত পরিসরে খুলছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। বিমান দুর্ঘটনার ভয়ঙ্কর অভিজ্ঞতার পর এখনই ক্লাসে ফিরতে মানসিকভাবে প্রস্তুত নন বলে জানান বিপর্যস্ত শিক্ষার্থীরা। এত তাড়াতাড়ি স্কুল যদি আরম্ভ হয় তাহলে স্টুডেন্টরা কোনোভাবেই পড়াশোনায় ফোকাস করতে পারবে না, কারণ দৃশ্যটা এমনভাবে ঘটছে যে তাদের চোখের সামনে। দেখি আমাদের সামনে পরীক্ষা হবে, আস্তে আস্তে স্কুল চালু হলে আমরা অভ্যস্ত হতে পারি কিনা। সব এখন খুব ট্রমাটাইজড, এখনই ক্লাস শুরু করলে কেউ ক্লাস করতে পারবে না ঠিকমতো। দুর্ঘটনার 6ষ্ঠ দিনেও উৎসুক জনতা ভিড় করছেন মাইলস্টোন ক্যাম্পাসে। তাদের মতে বিমান ওঠানামার রুটে অবস্থিত স্কুলটি ঝুঁকিপূর্ণ। রাজুক শুধু বিল্ডিং করার অনুমতি দেয়, বাট আদার্স যে ডিপার্টমেন্টগুলো আছে এগুলোর ক্লিয়ারেন্স তো তারা দেবে, সিভিল এভিয়েশন দিবে, এখানে অন্যান্য ডিপার্টমেন্টগুলো দিবে। নিশ্চয়ই সিভিল এভিয়েশনের হয়তো ক্লিয়ারেন্স ছিল, আদারওয়াইজ রাজুক কেন বিল্ডিং করার অনুমতি দিছে? এই সব কিছুই আসলে খতিয়ে দেখা উচিত। অনেক বাচ্চারা ভয় পাচ্ছে, যাই বিমান নাকি আবার পড়লো। এখন যে বাচ্চারা এখানে পড়বে ভবিষ্যতে তারাই চিন্তা করবে, হাই রেগলা শব্দ, উচ্চ শব্দ হলে তখন খেলা শব্দ দূরে বাইরে যাবে, যাই বিমান মানে আবার পড়তেছে। শিক্ষকরা বলছেন বড় ধরনের দুর্ঘটনা দেখার পর শিশুদের মনে বিরূপ প্রতিক্রিয়া পড়া স্বাভাবিক। স্কুল খোলার পর শিক্ষার্থীদের মানসিক চাপ কমাতে ভূমিকা রাখতে চান তারা। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংস্কার ছাড়া নির্বাচন অর্থহীন হয়ে যাবে। এই নির্বাচনকে জনগণ গ্রহণ করবে না। বিচার ও সংস্কারের দাবিতে ঐক্যবদ্ধ থাকতে হবে। দুপুরে মৌলভীবাজার শহরের বেরিরপাড় পয়েন্টে জুলাই পদযাত্রা কর্মসূচি সমাবেশে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের পর আমাদের আকাঙ্ক্ষা ছিল আকাশচুম্বী। তরুণরা কর্মসংস্থানের দাবিতে রাজপথে নেমেছিল। বাংলাদেশের মানুষ মানবিক মর্যাদা, নিজেদের স্বাধীনতার জন্য রাজপথে নেমেছিল। আমরা আমাদের অর্থনৈতিক স্বাধীনতা, কর্মসংস্থানের দাবি পূরণ করতে পারি নাই। দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির ২৭তম দিনে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ মৌলভীবাজার জেলার সদর ও শ্রীমঙ্গলে সভা সমাবেশ ও পদযাত্রা করেছে। বাধ্য হয়েছিলাম প্রতিরোধ গড়ে তুলতে, বাধ্য হয়েছিলাম লাঠি হাতে তুলে নিতে, আমরা বাধ্য হয়েছিলাম ফ্যাসিস্টদের বিরুদ্ধে সংগ্রাম করতে। ৩রা আগস্ট আমরা স্পষ্ট করেছিলাম এই লড়াইটা ফ্যাসিস্ট রাষ্ট্র, ফ্যাসিস্ট বাহিনীর বিরুদ্ধে জনগণের লড়াই। ফলে সেই লড়াইয়ে জনগণের পক্ষে যারা ছিল তারা বাংলাদেশের স্বাধীনতার জন্য, মুক্তির জন্য লড়াই করেছিল। যারা শেখ হাসিনার পক্ষে যে সকল পুলিশরা ছিল, যে সকল সন্ত্রাসী বাহিনী ছিল, তারা ফ্যাসিস্ট বাহিনী হিসেবে, দোসর হিসেবে সাব্যস্ত হয়েছিল। হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সচেতনতার বার্তায় রাজধানীর হাতিরঝিলে প্যান্টোনিক্স টাইগার রান ঢাকা ২০২৫ নামে মিনি ম্যারাথন হয়েছে। জাতীয় গর্বের প্রতীক বাঘ রক্ষায় সমন্বিত উদ্যোগ ও ভবিষ্যৎ নাগরিকদের যুক্ত করার প্রত্যয় জানিয়ে আয়োজকরা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে বন ও জীববৈচিত্র্য রক্ষার বাধ্যবাধকতা তুলে ধরেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য ছিল রাইফেল ড্র ও আকর্ষণীয় পুরস্কার। সৈয়দ মাদিহ অদিতকে সঙ্গে নিয়ে মোশাহিদ রনির রিপোর্ট। ভালোবাসি বনের যত প্রাণী, ভালোবাসি বনের গর্বের বাঘ। মেঘলা ভোরে রাজধানীতে তখনও শুরু হয়নি চিরায়ত ব্যস্ততার বন্দনা।
এরই মাঝে ধরিত্রী রক্ষার দায়বোধ থেকে হাজার প্রাণের মিলন মেলায় পরিণত হয় হাতিরঝিল এরিয়া। নানা শ্রেণী পেশা আর বয়সের মানুষের পাশাপাশি অভিভাবকদের হাত ধরে হাজির হয় এক ঝাঁক কোমল প্রাণ শিশু। চেতনায় জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষার বার্তা। বাঘের জন্য এই রানটা করতেছে। এই রানিং এর মাধ্যমে বাঘ সংরক্ষণ প্রচার হয়ে যাচ্ছে সারা বাংলাদেশে। শরীরের জন্য ভালো। বাঘ বাঁচলে সুন্দরবন সুন্দর হবে। অ্যাওয়ারনেস বিল্ড আপের জন্য এবং সোসাইটিকে একটা মেসেজ দেওয়ার জন্য এটা খুবই ভালো একটা উদ্যোগ। রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের বাংলাদেশের একটা জাতীয় সম্পদ। ওই সম্পদ রক্ষার্থে আমাদের সচেতনতা বৃদ্ধির জন্য দৌড়টা হচ্ছে। বাঘদের রক্ষা করার জন্য একটা রান হচ্ছে। সুন্দর আয়োজন ছিল। শুধু বাঘ রক্ষায় না, প্রকৃতি রক্ষায় সবার এগিয়ে আসা উচিত। রয়্যাল বেঙ্গল টাইগার আস্তে আস্তে এক্সটিংক্ট হয়ে যাচ্ছে, তারা এনডেঞ্জার অ্যানিমাল। সুস্থ থাকার জন্য আসলে রান করাটা খুবই জরুরি। এই ধরনের প্রোগ্রাম সবসময় চাই। ফর হেলদি লাইফ রান ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এমন আয়োজন মানুষকে স্বাস্থ্য সচেতন করার পাশাপাশি সুন্দরবন ও বিপন্ন বাঘ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মত বিশিষ্টজনদের। বাঘকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের সচেতনতা প্রয়োজন। আপনারা জানেন যে বাংলাদেশে শুধুমাত্র সুন্দরবনে বাঘ আছে। একসময় অনেক জেলায় বাঘ ছিল, কিন্তু এখন সেটি নেই। শুধুমাত্র 3টি জেলায় অবস্থিত সুন্দরবনের মধ্যে বাঘের আবাসস্থল সংকুচিত হয়ে গিয়েছে। বাঘ থাকলে স্বাভাবিকভাবেই লোকালয় থেকে মানুষজন এখানে যাওয়া বন্ধ করে এবং বনায়নটা টিকে থাকে। তো সুতরাং বাঘের সাথে বনের যে সম্পর্ক এবং বন যে মানুষজনকে এবং উপকূলীয় অঞ্চলকে যেভাবে সুরক্ষা করে, এটার যে এই যে কোরিলেশন, এই সচেতনতা খুব গুরুত্বপূর্ণ। যে বাঘ এইখানে আটকা পড়েছে, তারা আর কখনো সিলেটের বনে, কখনো চট্টগ্রামের বনে বা পশ্চিমবঙ্গ হয়ে বিহারে কখনোই আর যেতে পারবে না, যেটা তারা আজ থেকে 200 বছর আগেও করেছে। অতএব আমাদের এই যে এক টুকরো 6000 বর্গ কিলোমিটারের সুন্দরবন, সেটিকে যেন আমরা অন্তত রক্ষা করতে পারি। শুধু আয়োজন আর আলোচনায় সীমাবদ্ধ না থেকে প্রাণ প্রকৃতি রক্ষায় ধারাবাহিক ও সমন্বিত উদ্যোগে গুরুত্বারোপ করেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। দেশের সবচেয়ে শৌর্য বীর্যের প্রতীক বাংলার বাঘ, সে বাঘকে রক্ষা করার জন্যই কিন্তু এই প্রচেষ্টা এবং এই সচেতনতা বৃদ্ধি করা। আসলে দিন দিন যেভাবে আমাদের এই বাঘের সংখ্যা কমে যাচ্ছে, সেই জন্য আমাদের কিন্তু সবার হাতকে এক করতে হবে। আমাদের যে নানা ধরনের প্রাণী আছে এবং আমাদের আশেপাশে যত জীববৈচিত্র্য আছে, সব কিছুকে যদি রক্ষা করতে চাই, আমাদের সবাইকে এগিয়ে আসার জন্য যেই মনোবৃত্তি দরকার, সেটাকেও কিন্তু জাগ্রত করতে হবে। আসলে সচেতনতার বিকল্প নাই এবং সেটা আমরা যত বেশি আমাদের মধ্যে ছড়াতে পারবো, তত কিন্তু আমাদের এই দেশটা ভালো থাকবে, আমরা ভালো থাকবো, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে। তা আসুন আমরা সবাই হাতে হাত মিলিয়ে এই বাংলার বাঘকে রক্ষা করি এবং আমাদের এই দেশটাকে ভালো রাখার চেষ্টা করি। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের আয়োজনে ম্যারাথনের টাইটেল স্পন্সর ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস, মিডিয়া পার্টনার চ্যানেল আই এবং রেডিও ভূমি। আয়োজনের হেলথ কেয়ার পার্টনার ইউনিভার্সাল মেডিকেল কলেজ ও হাসপাতাল। মোশাহিদ রনি, চ্যানেল আই, ঢাকা। যশোর সদর উপজেলার কচুয়া রায়মানিক এলাকায় অটো পার্টস ব্যবসায়ী এজাজউদ্দিন টিপুর শখের খামার পরিণত হয়েছে সফল বাণিজ্যিক খামারে। এখন তার এই কৃষি উদ্যোগ হয়ে উঠেছে পারিবারিক ব্যবসার উল্লেখযোগ্য অংশ। প্রস্তুতি নিচ্ছেন ভবিষ্যতে বড় পরিসরে কৃষি খামার গড়ে তোলার। বিস্তারিত জানাচ্ছেন শাইক সিরাজ। ভৈরবের শাখা নদীর তীরে রিসর্টের আদলে সাজানো একটি খামার বাড়ি। শহরের কোলাহল ছেড়ে প্রকৃতির কাছাকাছি থাকতে তৈরি হওয়া এই খামার হয়ে উঠেছে সফল বাণিজ্যিক উদ্যোগ।
শহরের লোকে কোনো বিনোদনের জায়গা নাই। এইটা আমাদের পরিবার, আমাদের বাচ্চা কাচ্চার জন্য একটা বিনোদনের কেন্দ্র হিসেবে প্রথমে আমরা শখের বসে এটা করেছি, কিন্তু আস্তে আস্তে মনে হচ্ছে যে এটা একটা বাণিজ্যিক সম্ভাবনা আছে। পারিবারিক এই খামারটিতে পালন করা হচ্ছে ব্রাহ্মা, শাহিওয়াল আর দেশি জাতের প্রায় 1.5 শতাধিক গরু। এগুলো শাহিওয়াল, কিন্তু এগুলো হচ্ছে পাকড়া বলে, একটু চিটচিট ধরনের। এটাও শাহিওয়াল, রেড কালারের। এটা আরো উন্নত জাত শাহিওয়ালের মধ্যে। এর কোয়ালিটিটা, এটা প্রায় 700 কেজি ওয়েট, লাইভ ওয়েটের। রয়েছে দেশ বিদেশ থেকে আনা বিভিন্ন জাতের ফলের বাগান। দেশি ফলমূল যত আছে সবকিছুই আমরা রাখার চেষ্টা করেছি। কমলা আছে, কিছু বিদেশি ফলমূলও আছে। আমরা নিজেদের চাহিদা এখন পূরণ করছি, পাশাপাশি ছোট পরিসরে কিছু লোকজনের চাহিদা পূরণ করতে পারছি। এটা কিন্তু আমাদের মধ্যে একটা স্পৃহা যোগাচ্ছে। শুধু খাদ্য উৎপাদন নয়, এসব উদ্যোক্তা কৃষিতে যুক্ত হওয়ায় তৈরি হচ্ছে কর্মের সংস্থান এবং নিরাপদ খাদ্য সরবরাহের একটা নতুন পথ। সাম্প্রতিক সময়ে এসে লক্ষ্য করা যাচ্ছে আমাদের দেশে ব্যবসায়ী কিংবা শিল্পোদ্যোক্তারা কৃষিতে বিনিয়োগে আগ্রহী হচ্ছে। তাদের যে জমি জমা সেগুলোর ভিতরে একটা অবকাশ যাপন কেন্দ্র পরিবারের জন্য তৈরি করছে। অন্যদিকে সেখানে ট্রায়াল এরর করে নানান ধরনের ফল ফলাদি, মাছ মাংস, গরুর আবাদ করছে, চাষ করছে। এটা হয়তো ভবিষ্যতে গিয়ে তাদের একটা বড় কর্ম পরিকল্পনা আসবে। অন্যদিকে অর্গ্যানিক কৃষি বা জৈব কৃষি যে কথাই বলছে, হয়তো বা এদের হাত দিয়েই এগোতে থাকবে। টেকসই বাংলাদেশের কৃষি আরও সমুন্নত হবে একসময় এসে। যশোরের রায়মানিকপাড়া থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। দর্শক, এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখুন আজ রাত 9টার সংবাদের পর হৃদয়, মাটি ও মানুষ অনুষ্ঠানে। সংবাদের এ পর্যায়ে নিচ্ছি বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। ইরানের আদালতে বন্দুক ও গ্রেনেড হামলায় নিহত 6 ও আহত কমপক্ষে 22 জন। পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত 3 হামলাকারী। বিরতির পর আবারও আমন্ত্রণ। স্থানীয় সরকার সংস্কার কমিশন প্রধান ডক্টর তোফায়েল আহমেদ বলেছেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হলে তৃণমূলে তৈরি হওয়া নেতৃত্বই জাতীয় ভোট সুষ্ঠু হতে সহায়তা করতে পারবেন। রাজধানীতে নাগরিক সংলাপে সুষ্ঠু ভোটের জন্য নির্বাচন ব্যবস্থা সংস্কারে তাগিদ দিয়েছেন বক্তারা। এনামুল কবি, রূপমের রিপোর্ট। রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে প্রস্তাবিত জাতীয় সনদ উপস্থাপন শীর্ষক নাগরিক সংলাপ। আয়োজক সুশাসনের জন্য নাগরিক সুজন। মতামত দেন সুশীল সমাজের প্রতিনিধি ও রাজনীতিক নেতাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অবশ্যই গণঅভ্যুত্থান সংস্কারের জন্যই হয়েছে। বৈষম্যের শিকার হতে হতে শেষ পর্যন্ত গুলির সামনে দিয়ে দিয়েছে। সামনে আগাতে হলে এই জনগণকে আস্থায় নিতে হবে। বিচার বিভাগকে স্বাধীন করার আলোচনার পাশাপাশি একটা বিচার বিভাগ ফাংশন করার জন্য যে এলিমেন্টগুলো প্রয়োজন সেগুলো নিশ্চিত করতে হবে। শেখ হাসিনা আমাকে সন্ত্রাসী বানিয়েছে, তাহলে কি আমার দলে কোনো পদ, পাওয়ার বা ভোটে দাঁড়ানোর কোনো অধিকার নেই? আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করতে হবে, আমাদের জুডিশিয়ারিকে সংস্কার করতে হবে, আমাদের দুদককে সংস্কার করতে হবে। যে আইন কানুন বিধিবিধান তারপরে প্রতিষ্ঠান যেগুলো তাকে স্বৈরাচারে পরিণত করেছে সেগুলোই যদি আমরা রেখে দিই তাহলে যেই পরবর্তীতে আসবে তার স্বৈরাচার হওয়ার সম্ভাবনা প্রায় নিশ্চিত। স্থানীয় নির্বাচনটা করলে কি হতো, যে অন্তত প্রত্যেকটা স্তরে কিছু নির্বাচিত লোক থাকতো যারা তার এলাকাটার অন্তত নিয়ন্ত্রণ করতেন, ওখানে একটা স্থিতিশীলতা আনতে পারতেন। সরকার কিছু যদি করতে চায় তাইলে এই সংশোধনের এফেক্টে কোথায় সংবিধান হয়ে যাবে, সাংঘর্ষিক হয়ে যাবে, এটা চিন্তা করলে হবে না। বর্তমান পরিস্থিতিতে রাষ্ট্র ব্যবস্থার সংস্কার ছাড়া দেশ এগিয়ে নেওয়া সম্ভব নয় বলে মনে করেন বক্তারা। ক্ষমতায় থাকে তারা একরকম। এনামুল কবির, রূপম, চ্যানেল আই, ঢাকা। ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় সিস্তান বেলুচিস্তান প্রদেশের একটি আদালত ভবনে গ্রেনেড ও বন্দুক হামলায় মা ছেলে সহ 9 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 22 জন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরানকে একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানান, স্থানীয় সময়ে শনিবার সকালে সিস্তান বেলুচিস্তানের রাজধানী জাহেদানে আদালত ভবনের ভেতর হামলাকারীরা গুলি ও গ্রেনেড ছুড়লে মা ছেলেসহ 3 জন নিহত হন। পরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয় 3 হামলাকারী। সংঘর্ষে 3 নিরাপত্তা কর্মীও নিহত হয়েছেন। স্থানীয় বেলুচ মানবাধিকার সংগঠন হালভাস জানিয়েছে, হামলাকারীরা বিচারকদের কক্ষে ঢুকে হামলা চালায়। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে সশস্ত্র সংগঠন জইশ আল আদল হামলার দায় স্বীকার করেছে।
পাকিস্তান ও আফগানিস্তান সীমান্ত ঘেঁষা সিস্তান বেলুচিস্তান প্রদেশে ইরানের সুন্নি মুসলিম বালুচ সংখ্যালঘু জনগোষ্ঠীর বসবাস। তারা অর্থনৈতিক ও রাজনৈতিক বঞ্চনার অভিযোগ করে আসছেন। এবারে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। রাজধানীতে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে বিশেষ সৃজনশীল কাজ বিষয়ে কর্মশালা হয়েছে। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের সুলতানার স্বপ্ন থেকে অনুপ্রাণিত হয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর ও লিডো পিস হোমের সহযোগিতায় শিল্পী রূপকল্পা চৌধুরী এই কর্মশালার আয়োজন করেন। শিশুদের সৃষ্টি করা বিভিন্ন শিল্পকর্ম নিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে প্রদর্শনীর আয়োজন করে প্রতিষ্ঠানটি। উদ্বোধন করে আলোচনায় অংশ নেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, লিডোর নির্বাহী পরিচালক ফরহাদ হোসেন, শিল্পী রূপকল্পা চৌধুরী ও পিস হোমের শিশুরা। পরে ঢাকার পথশিশুদের নিয়ে জামিল্লা ভ্যান ডার নির্মিত আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র হোয়ার দ্য কিডস হ্যাভ নো নেম প্রদর্শন করা হয়। প্রদর্শনী উপভোগ করেন লিডো পিস হোমের শিশু ও দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনেরা। এবারে নিটুল টাটা বিশেষ সংবাদ। জাপানের 1000 বছরের পুরনো নিশিজিনোর বুনন শিল্পের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে সাহায্য করছে এআই ও আধুনিক প্রযুক্তি। এআই চালিত টুল তৈরি করে এই ঐতিহ্যবাহী নকশাকে আধুনিক রূপ দিতে সাহায্য করছে সনি কম্পিউটার সায়েন্স ল্যাবরেটরিজ। কিয়োটোর নিশিজান এলাকার একটি তাঁত কারখানায় তৈরি হচ্ছে কিমোনে নামে ঐতিহ্য ও আধুনিকতার মিশেলে ওই নান্দনিক কাপড়। দেশটিতে একসময়ের আনুষ্ঠানিক পোশাক নামে পরিচিত কিমোনো, তবে তরুণ প্রজন্মের কাছে এর জনপ্রিয়তা তেমন নেই। তাই শিল্পটিকে বাঁচিয়ে রাখতে ও তরুণদের কাছে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে প্রযুক্তি সহায়তা নিচ্ছেন জাপানের শিল্পী হিরোনোরি ফুকুওকা। এবারে কৃষি সংবাদ। ঝালকাঠিতে এবছর 562 হেক্টর জমিতে পেয়ারা চাষ হয়েছে। সদর উপজেলার কীর্তিপাশা, ভীমরুলি, খাজুরা, মীরাকাঠি সহ 20 গ্রামে প্রায় 200 বছর ধরে পেয়ারা চাষ হয়ে আসছে। এই এলাকার মানুষের জীবন জীবিকার প্রধান অবলম্বন পেয়ারা। এবারে প্রকৃতি সংবাদ। পরিকল্পিত বনায়ন করেই সবুজ বাংলাদেশ গড়ি স্লোগানে রাজশাহীতে 20 দিনের বৃক্ষ মেলা শুরু হয়েছে। সামাজিক বন বিভাগ ও রাজশাহী জেলার প্রশাসনের আয়োজনে নগর ভবনের গ্রিন প্লাজায় মেলা চলবে 13ই আগস্ট পর্যন্ত। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আক্তার। প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় বনায়নের গুরুত্ব নিয়ে বক্তৃতা করেন রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান সহ অতিথিরা। অনুষ্ঠানে বন বিভাগের উপকারভোগীদের লভ্যাংশের চেক তুলে দেওয়া হয়। এরপর স্কুলের শিক্ষার্থীদের চারা দেওয়া হয়। বিভিন্ন প্রজাতির গাছের সমারোহ নিয়ে 20টি স্টল মেলায় অংশ নিয়েছে। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। ব্যাংকের আর্থিক ফলাফল বিশ্লেষণ এবং ব্যবসায়িক পরিকল্পনার লক্ষ্যে এক্সিম ব্যাংকের অর্ধবার্ষিক শাখা ব্যবস্থাপক সম্মেলন হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম স্বপন। সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ জুম্মা। আরও ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক জসিমউদ্দিন ভূঁইয়া, মাকসুদা খানম, মইদুল ইসলাম, সব আঞ্চলিক প্রধান, শাখা ব্যবস্থাপক, সেকেন্ড অফিসার, জিবি ইনচার্জ, ইনভেস্টমেন্ট ইনচার্জ ও ফরেন ট্রেড ইনচার্জ সহ অন্যরা। সংবাদের এই পর্যায়ে আবার নিচ্ছি বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি।
বিরতির পর আবার আমন্ত্রণ। এবারে খেলার খবর। থেকে 5 দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা। 12 রাজনৈতিক দলের সাথে যমুনায় বৈঠক। কয়েকজন ভাড়াটে লোক দিয়ে দেশ পরিচালনা করা যায় না বললেন মির্জা ফখরুল। আগে 1 লাখ টাকা ঘুষ দিতে হলে এখন দিতে হয় 5 লাখ মন্তব্য। বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আরও 1 শিশু ও 1 নারীর মৃত্যু। হাসপাতাল থেকে বাড়ি ফিরল 2 শিশু। মঙ্গলবার সীমিত পরিসরে স্কুল খোলার সিদ্ধান্ত। হাজারো মানুষের অংশগ্রহণ ও সচেতনতার বার্তায় হাতিরঝিলে প্যান্টোনিক্স টাইগার রান ঢাকা। বাঘ রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান। এবং যশোর সদরের অটো পার্টস ব্যবসায়ীর শখের খামার এখন সফল বাণিজ্যিক উদ্যোগ। কর্মসংস্থানের পাশাপাশি নিরাপদ খাদ্যের সংস্থান। দর্শক, চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।